Hello friends, welcome back to Sarthak Educate YouTube channel. Dear friends, upcoming Assam University এর বিএড এন্ট্রান্স এক্সামের জন্য আজকের ভিডিওতে 50 এমসিকিউ প্র্যাকটিস করব। ভিডিওটি তাই আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আজকের ভিডিও দেখার পর আপনি আপনার নিজের প্রিপারেশনকে পুরোপুরি রিভাইজ করতে পারেন। দেয়ারফর আজকের ক্লাস হবে আপনাদের জন্য রিভিশন ক্লাস। দেখুন আজকের ভিডিওতে আমরা যে সমস্ত এমসিকিউ করব এই এমসিকিউগুলি আমাদের সার্থক এডুকেট দ্বারা যে মক টেস্ট কন্ডাক্ট করা হয়েছিল মক টেস্ট 4 এই মক টেস্ট 4 এর এমসিকিউ। চলুন শুরু করি আজকের কোয়েশ্চেন। প্রথমে থাকবে টিচিং অ্যাপটিটিউড থেকে কোয়েশ্চেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে প্লিজ লাইক করবেন। কোয়েশ্চেন নম্বর 1, চিলড্রেন may find it challenging to use adjectives and adverbs correctly. শিশুদের জন্য অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে শুদ্ধভাবে ইউজ করা একটি কঠিন কাজ বা চ্যালেঞ্জিং টাস্ক হতে পারে। What can help them improve their understanding of these grammar elements? তাহাদের জন্য নিচের কোনগুলি সাহায্যকারী বিষয় হিসেবে কাজ করতে পারে এই দুই বিষয়কে জানার জন্য, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে জানার জন্য নিচের কোন দুটি খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করবে? অপশন এ, অ্যাভয়েডিং দ্য ইউজ অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস ইন সেন্টেন্সেস। শিশুদেরকে যদি আমরা অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভকে ইউজ না করে সেন্টেন্স বানানোর জন্য দেই, তাহলে কি শিশুরা অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ কী করে ইউজ হয় সেটা জানবে? যদি তারা সেন্টেন্সে এগুলি প্রয়োগ না করে, অবশ্যই তারা জানতে পারবে না। এটা কাট করে দিলাম। অপশন বি, টিচিং অনলি অ্যাডজেক্টিভস ইন সেন্টেন্স কনস্ট্রাকশন। আমরা যদি শুধুমাত্র বাক্য গঠনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কী করে প্রয়োগ করতে হয় সেটা তাহাদেরকে জানাই, সেটা তাহাদেরকে বোঝাই, তাহলে তাহারা তো অ্যাডজেক্টিভের ইউজ জানবে, তাহারা অ্যাডভার্বের ইউজ কী করে কারেক্টলি করতে পারবে না। অপশন সি, প্রোভাইডিং রিয়েল লাইফ এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। তাহাদেরকে যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পল অর্থাৎ ডে টু ডে লাইফ থেকে এক্সাম্পল সাইড করে যদি অ্যাডজেক্টিভ কী করে ইউজ করতে হয়, অ্যাডভার্ব কী করতে ইউজ করতে হয় এগুলো জানিয়ে দেই, এগুলি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে করাই, তাহলে এটা তাহাদের সবচেয়ে ভালো উপায় হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বোঝানোর। তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর ডি বলছে এনকারেজিং চিলড্রেন টু ইগনোর অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। আমরা যদি শিশুদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে অ্যাভয়েড করার উপদেশ দিই, অ্যাভয়েড করার জন্য উৎসাহ প্রদান করি, তাহলে শিশুদের পক্ষে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ইউজ কখনো কারেক্টলি শেখা সম্ভব হবে না। তো এগুলি হবে না, আনসার হবে অপশন সি। কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি গ্যাস করলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 2 দেখুন। দ্য এসেনশিয়াল এলিমেন্ট অফ দ্য সিলেবাস ফর দ্য চিলড্রেন রিমেইনড আউট অফ স্কুল শুড বি। যে সমস্ত শিশুরা আউট অফ স্কুল, বিদ্যালয়ে আসে না, বিদ্যালয়ের বাইরে ওরা ঘোরাঘুরি করে বা অন্য কোনো কাজে ওরা এঙ্গেজ আছে, এই সমস্ত স্টুডেন্টসদের জন্য সিলেবাস কী ধরনের হওয়া উচিত, মানে সিলেবাসে কি কি গুরুত্বপূর্ণ বিষয় রাখা উচিত? অপশন এ, লিটারেসি কম্পিটেন্সিস। অপশন বি, লাইফ স্কিল, জীবনের দক্ষতা। তারপর অপশন সি, ভোকেশনাল কম্পিটেন্সিস, তাদেরকে জীবনে কী কী করে কাজ করতে হয়, কর্মভিত্তিক কম্পিটেন্সি তাদেরকে দেওয়া উচিত। অপশন ডি, নিউমেরিক্যাল কম্পিটেন্সিস, তাদেরকে সাংখ্যিক কম্পিটেন্সিস দেওয়া উচিত। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন এ, লিটারেসি কম্পিটেন্সিস। যে সমস্ত স্টুডেন্টরা বিদ্যালয়ে আসে না, স্কুল ড্রপ আউট, তাহাদের সিলেবাসে লিটারেসি কম্পিটেন্সিস থাকা উচিত। কোয়েশ্চেন নাম্বার 3 আবার দেখুন। Which of the following option best describes the role of a teacher as facilitator in a child-centered classroom environment? চাইল্ড-সেন্টার্ড ক্লাসরুম পরিবেশের মধ্যে নিচের কোনগুলি সবচেয়ে ভালো রোল হবে একজন শিক্ষকের জন্য? অপশন এ, স্ট্রিক্টলি এনফোর্সিং রুলস অ্যান্ড ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম। যে স্ট্রিক্টলি, দেখুন স্ট্রিক্টলি কথার মধ্যে আছে যে উনি পানিশমেন্ট দিয়ে থাকেন, উনি খুব শক্তভাবে কঠোরভাবে নিয়মাবলী শ্রেণীকক্ষে প্রয়োগ করে থাকেন। তো কঠোরভাবে প্রয়োগ করলে হবে না, চাইল্ড সেন্টার ক্লাসরুমে কঠোর বা পানিশমেন্ট করা চলবে না। অপশন বি, ডেলিভারিং লেকচার্স অ্যান্ড ডিসেমিনেটিং কারেক্ট ইনফরমেশন উইথ ইলাস্ট্রেশনস। উনি লেকচার বক্তৃতা কী করে দিচ্ছেন, উনি শুদ্ধভাবে তথ্য দিয়ে বক্তৃতা দিচ্ছেন আর উনি ভালো করে বুঝিয়ে বক্তৃতা দিচ্ছেন। দেখুন লেকচার মেথড হলো একটি টিচার সেন্ট্রিক মেথড, চাইল্ড সেন্ট্রিক মেথড হিসাবে লেকচার মেথডকে আমরা কনসিডার করতে পারবো না, তো এটা আনসার হবে না। তারপর অপশন সি বলছে প্রোভাইডিং ডাইরেক্ট ইনস্ট্রাকশনস অ্যান্ড গাইডিং স্টুডেন্টস স্টেপ বাই স্টেপ। ছাত্রছাত্রীদের উনি কী করবেন,
ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিবেন, সরাসরি নির্দেশ দিবেন কি করে স্টুডেন্টরা করবে কারেক্ট আনসার কি করে না। আর উনি স্টেপ বাই স্টেপ গাইড করবেন না, শুধুমাত্র ডাইরেক্ট ইনস্ট্রাকশন আর স্টেপ বাই স্টেপ গাইড করলে সেটা চলবে না। চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমকে সর্বশ্রেষ্ঠভাবে উনি কন্ডাক্ট করতে পারবেন না। অপশন ডি, ক্রিয়েটিং অপরচুনিটিস ফর অ্যাক্টিভ লার্নিং অ্যান্ড গাইডিং স্টুডেন্টস এক্সপ্লোরেশন। শিশুদেরকে এক্সপ্লোর করার সুযোগ দিতে হবে, শিশুরা যাহাতে ভালো করে নিজের হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে পারে, করে শিখতে পারে, সেটা সুযোগ করে দিতে হবে। কেননা চাইল্ড সেন্টার্ড এডুকেশনে বা চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমের মধ্যে টিচারের ভূমিকা হলো একজন ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করা। তাই মোস্ট সুইটেবল বা মোস্ট প্রবেবল বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হয়ে যাবে অপশন ডি। তারপর কোয়েশ্চেন নম্বর 4, ইনক্লুসিভ এডুকেশন মিনস, ইনক্লুসিভ এডুকেশন মানে কি? অপশনে প্রোভাইডিং কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বিলো 14 ইয়ার্স, 14 বছরের কম সকল শিশুকে শিক্ষা প্রদান করা কি ইনক্লুসিভ এডুকেশন? না। অপশন বি, ইনক্লুডিং দ্য ডিসেবলড ইন দ্য মেইন স্ট্রিম এডুকেশন, যাহারা কোনো সমস্যারত শিশু আছে মানে ডিসেবলড বা ডিফারেন্টলি অ্যাবলড চিলড্রেন আছে, তাহাদেরকে মেইন স্ট্রিম এডুকেশনে প্রধান বা মুখ্য ধারায় নিয়ে আসা, এটাও কিন্তু ইনক্লুসিভ এডুকেশন নয়। ইনক্লুসিভ এডুকেশন সকল স্টুডেন্টকে মিলিয়ে পাঠদান করা, অর্থাৎ কোনো ছাত্রছাত্রী যেন পিছিয়ে না থাকে সেটা এনশিওর করা হলো ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্য। কোন অপশনে আছে আমরা চেক করি। অপশন সি বলছে এনশিওরিং লার্নিং আউটকামস অফ এভরি চাইল্ড টু বি দ্য সেম। আপনি প্রত্যেক শিশুর লার্নিং আউটকাম এক সমান করতে পারবেন না, কেননা প্রতি শিশু ইউনিক রয়েছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আমাদের সকলের মধ্যে আছে, তাই এটাও হবে না। অপশন ডি বলছে এনশিওরিং দ্যাট নো চাইল্ড ইজ লেফট বিহাইন্ড ইন এডুকেশন। আমরা এটাকে এনশিওর করব, নিশ্চিত করব যে কোনো শিশু যেন শিক্ষায় পিছিয়ে না থাকে। ইয়েস, দিস ইজ দ্য রাইট অপশন, তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখুন, কোয়েশ্চেন নাম্বার 5, ইন এ ক্লাসরুম দ্য টিচার্স ট্রাস্ট লেভেল ইজ অ্যাসার্টেইনড বাই। একটি শ্রেণীকক্ষে শিক্ষকের বিশ্বাস কি করে নিশ্চিত করা যায়? অপশন এ আই কন্ট্যাক্টের মাধ্যমে, এটা অবশ্যই হতে পারে, তবুও বি অপশন কে বলছে দেখুন দ্য ইউজ অফ হাইপারবোলার ইউজ করে এটা করা যাবে না। অপশন সি বলছে দ্য ইউজ অফ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস, শুধুমাত্র বিমূর্ত ধারণা দিয়ে শিশুদের যদি পড়ান কোনো টিচার, তখন বিমূর্ত ধারণার মাধ্যমে শিক্ষকের বিশ্বাস অ্যাসার্টেইন বা এনশিওর করা যাবে না, এটাও হবে না। অপশন ডি বলছে দ্য চেঞ্জ অফ ভয়েস লেভেল, শিক্ষক নিজের ভয়েস লেভেল, নিজের কথা বলার যে স্তর, এটাকে যদি ওঠানামা করাতে থাকেন, কম বেশি করতে থাকেন, এটা করে কিন্তু শিক্ষকের বিশ্বাস আমরা যাচাই করতে পারবো না ক্লাসরুমে, তাই অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6 এবার দেখুন, দি অবজেক্টিভ অফ টেক্সট বুক ইজ টু প্রোভাইড। টেক্সট বুকের উদ্দেশ্য কী, অর্থাৎ টেক্সট বুক কী প্রোভাইড করে থাকে? অপশন এ রিডিং অ্যান্ড রেফারেন্স ম্যাটেরিয়ালস ফর দ্য টিচার্স। টেক্সট বুক কি টিচারের জন্য রিডিং এবং রেফারেন্স ম্যাটেরিয়াল প্রদান করে থাকে? মোটেই না। অপশন বি এ ম্যাটেরিয়াল টু টিচার্স টু বেস টিচিং অন, এমন এক ম্যাটেরিয়াল হিসাবে টেক্সট বুক কাজ করে থাকে যার উপর ভিত্তি করে শিক্ষক পাঠদান করেন। শুধুমাত্র টেক্সট বুকের উপর কি ভিত্তি করে টিচার ক্লাসরুম কন্ডাক্ট করে থাকেন, টিচিং লার্নিং প্রসেস কন্টিনিউ করে থাকেন? অবশ্যই না। অপশন সি এ লার্নিং ম্যাটেরিয়াল বেসড অন সিলেবাস টু এ লার্নার, একজন শিক্ষক বা শিশুদের কি কি পড়ানো হবে সেটার এক লার্নিং ম্যাটেরিয়াল বা সিলেবাসে কি কি থাকবে এটা এক এনশিওর করার, এটাকে ডেডিকেট করার লার্নিং ম্যাটেরিয়ালকে বলা হয় টেক্সট বুক। তো এটা অবশ্যই আনসার হতে পারে বা কারেক্ট হতে পারে, তবু অপশন ডি দেখি এ ম্যাটেরিয়াল ফর্মিং দ্য বেসিস অ্যান্ড কন্টেন্ট ফর এক্সামিনেশনস। দেখুন এখানে এক্সামিনেশন আছে, শুধুমাত্র পরীক্ষার জন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করলে এটাকে আমরা টেক্সট বুক বলতে পারি না। টেক্সট বুক হবে যে সিলেবাস ওরিয়েন্টেড, সিলেবাসে কি কি থাকবে কি কি না সেটা ডিসাইড করবে এবং যার উপর ভিত্তি করে শিক্ষক পাঠদান করে থাকবেন, কিন্তু সোললি শুধুমাত্র টেক্সট বুকের উপরও ভিত্তি করবেন না, এটাও মনে রাখবেন। ঠিক আছে, তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন,
For describing the meaning of body language, which of the below mentioned statements is most appropriate? বডি ল্যাঙ্গুয়েজকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই বা বর্ণনা করতে চাই তাহলে নিচের কোন স্টেটমেন্ট সবচেয়ে যুক্তিযুক্ত? অপশন এ, the conscious movements and postures by which attitudes and feelings are communicated. এখানে দুবার হয়ে গেছে বাই। তো এমন এক বডি মুভমেন্ট, শরীরের অঙ্গভঙ্গি, হাবভাব এবং যেটার মাধ্যমে ফিলিংকে, নিজের ভাবনাকে কমিউনিকেট করা হয়, শেয়ার করা হয়, এটা অবশ্যই হতে পারে। কেননা বডি ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বুঝি শরীরের কিছু মুভমেন্ট বা পশ্চার্স, ঠিক আছে, যেগুলি দেখিয়ে, যেগুলির মাধ্যমে আমরা নিজের ভাব, নিজের অ্যাটিটিউডকে প্রেজেন্ট করে থাকি বা কমিউনিকেট করে থাকি। অপশন বি বলছে দ্য কনশাস অ্যান্ড আনকনশাস মুভমেন্টস। দেখুন এখানে আনকনশাস আছে, তো এটাকে আমরা কাট করে দেব, কেননা বডি ল্যাঙ্গুয়েজে আমরা যাই করি সেটা কনশিয়াসলি আমরা করে থাকি, ঠিক আছে। অপশন সি দেখুন দি আনকনশাস মুভমেন্টস। দেখুন এখানেও আনকনশাস আছে, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ আমরা যা কিছু করি না কেন সেটা আমরা কনশিয়াসলি করে থাকি, দেয়ারফর সিও কারেক্ট হবে না। আর ডি বলছে অল অফ দি অ্যাবাভ, তো অল অফ দি অ্যাবাভ তো হবেই না। কী করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 8 দেখুন, হাউ মেনি গোলস আর আইডেন্টিফাইড বাই UNDP অ্যাজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, SDGs। দেখুন UNDP মানে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্গত নিচের কতগুলি গোলকে বা টার্গেটকে আইডেন্টিফাই করা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যাকে আবার শর্টলি SDG বলা হয়। তো মনে রাখবেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্গত মোট 17টি সাস্টেনেবল গোল ডিসাইড করা হয়েছে। বি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9 এবার দেখুন, when a teacher wants to assess the knowledge of pupils in a class, the best method should be to। একজন টিচার যখন নিজের ছাত্রছাত্রীদের জ্ঞানকে পরীক্ষা করতে চান, যাচাই করতে চান শ্রেণীকক্ষে, তখন নিচের কোন পদ্ধতি সর্বশ্রেষ্ঠ হবে? অপশন এ, পয়েন্ট টু দ্য ইন্টেলিজেন্ট পিউপিলস ফার্স্ট অ্যান্ড দেন পুট দ্য কোয়েশ্চেন। উনি প্রথমে ভালো ছাত্রছাত্রীদেরকে দেখাবেন এবং তারপরে কোয়েশ্চেন করবেন। ভালো ছাত্রছাত্রীদেরকে দেখানো আর না দেখানোর সাথে এটা জড়িত নয়, ছাত্রছাত্রীদের নলেজ চেক করা, যাচাই করা জড়িত নয়, এটা হবে না। অপশন বি, ফ্রেম দ্য কোয়েশ্চেন ইন এজ ডিটেইলড ম্যানার অ্যাজ পসিবল। মানে যতটুকু পারেন উনি ডিটেইল ম্যানারে নিজের কোয়েশ্চেন বিস্তারিতভাবে তুলে ধরবেন, এটাও কারেক্ট হবে না। অপশন সি, পুট মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন অ্যাট এ টাইম টু স্টিমুলেট দ্য পিউপিলস। শিক্ষককে কী করতে হবে? একের চেয়ে বেশি কোয়েশ্চেন এক সময়ে শিশুদের জিজ্ঞাসা করতে হবে, যাতে শিশুরা এই কোয়েশ্চেন নিয়ে চিন্তা করে। তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। কেননা এভাবে যদি একের চেয়ে বেশি কোয়েশ্চেন আমরা করি তখন শিশুদের নলেজকে ভালো করে আমরা যাচাই করতে পারবো, কেননা এই কোয়েশ্চেন, একের চেয়ে বেশি কোয়েশ্চেন শিশুদের চিন্তা করতে বাধ্য করবে। আর অপশন ডি বলছে পোজ দ্য কোয়েশ্চেন টু দ্য হোল ক্লাস অ্যান্ড দেন সিলেক্ট সামবডি টু আনসার। প্রথমে আপনি সকল মানে ক্লাসে যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন সকলকে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তারপর কোনো এক স্টুডেন্টকে আপনি সিলেক্ট করবেন যে আপনার আনসার প্রদান করবে। এটা কী ধরনের মেথড? এটা করলে আপনি সকল স্টুডেন্টের নলেজ কী করে যাচাই করবেন? এটা হয়ে যাবে কোনো পার্টিকুলার স্টুডেন্ট কতটুকু ভালো সেটা যাচাই করা। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। তারপর কোয়েশ্চেন নাম্বার এবার 10, দ্য টিচিং লার্নিং প্রসেস ইজ বেসিক্যালি কমপ্লিটেড ইন। মানে সাধারণভাবে বা প্রধানত টিচিং লার্নিং প্রসেস কোথায় শেষ করা হয় বা কমপ্লিট করা হয়? স্কুল, হোম, ক্লাসরুম, টিউশন সেন্টার। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে ক্লাসরুম। দেখুন টিচিং লার্নিং প্রসেসকে কমপ্লিট করা হয় ক্লাসরুমে, তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন, as a teacher you should not demand your pupils which is beyond their stage of growth. If you do so, it only causes। একজন শিক্ষক হিসাবে আপনি আপনার ছাত্রছাত্রীদের এমন কিছু ডিমান্ড করবেন না, এমন কিছু আবদার করবেন না যা ওই ছাত্রছাত্রীদের বিকাশের স্তরের চেয়ে উপরে। দেখুন এটা যদি আপনি করেন তখন এটা কি করবে? ফ্রাস্ট্রেশনস। এটা যদি আপনি করেন তাহলে আপনার ছাত্রছাত্রীরা এটার আনসার দিতে পারবে না, এভাবে ওরা ফ্রাস্ট্রেশনে ভুগবে।
অপশন বি ফ্রাস্ট্রেশনস, হাইটেন টেনশন অ্যান্ড নার্ভাসনেস। এটা যদি আপনি করেন তখন এটা আপনার ছাত্রছাত্রীদের মধ্যে ফ্রাস্ট্রেশন আনবে, তাদের টেনশন বৃদ্ধি করবে, চিন্তা বৃদ্ধি করবে এবং এভাবে ওরা নার্ভাস হয়ে যাবে। ইয়েস, দিস ইজ দ্য রাইট অপশন। তবুও সি অপশন কী বলছে দেখুন, এনকারেজমেন্ট ফর মোর লার্নিং। আপনি এভাবে করলে এটা তাহাদের আরও বেশি শেখার জন্য উৎসাহ প্রদান করবে কি? মোটেই না, এটা ওদেরকে চিন্তায় ফেলে দেবে, টেনশনে ফেলে দেবে। অপশন ডি বলছে বোথ বি অ্যান্ড সি, কিন্তু বি আর সি হবে না, শুধুমাত্র বি হবে কারেক্ট আনসার। দেয়ারফর অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর নেক্সট কোয়েশ্চেন, ইন অ্যানসিয়েন্ট এডুকেশন সিস্টেম টিচার্স অ্যাপ্লাইড some psychological principles in education, especially to young child from preschool age to adolescence. They recognize the role of, দেখুন, এনসিয়েন্ট এডুকেশন সিস্টেমে প্রাচীন বা পৌরাণিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক এমন কিছু সাইকোলজিক্যাল পয়েন্ট বা সাইকোলজিক্যাল প্রিন্সিপালস নিয়মাবলী শিক্ষার মধ্যে প্রয়োগ করতেন, বিশেষ করে কম বয়স্ক শিশুদের, কচিকাচা শিশুদের পাঠদান করার জন্য, যাহারা প্রি স্কুলে অর্থাৎ বালবাটিকা, আঙ্গনবাড়ি ইত্যাদিতে পড়ে, এমন এই বালবাটিকা, আঙ্গনবাড়ি থেকে শুরু করে অ্যাডোলসেন্স পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য তাহারা রিকগনাইজ করেছিল কিসের রোল, কিসের ভূমিকা? অপশনে গুরুকুল টাইপ অফ এডুকেশন। তাহারা কি গুরুকুল টাইপের এডুকেশনকে রিকগনাইজ করেছিল? এটা শুধু গুরুকুল এডুকেশনকে রিকগনাইজ করেনি, এটা হবে না। তারপর অপশন বি কনভেন্ট এডুকেশন সিস্টেম বা কনভেন্ট সিস্টেম অফ স্কুলিং, যে স্কুলিং কনভেন্ট সিস্টেমে করা হয়, মানে খ্রিস্টান মিশনারি স্কুলের যে পদ্ধতি, এটাকে প্রয়োগ করেছিল, এটাকেও প্রয়োগ করেনি বা এটার ভূমিকাও এখানে অ্যাপ্লাই করেনি। অপশন সি সেন্স অ্যান্ড পারসেপশন ইন টিচিং অ্যান্ড লার্নিং। ইয়েস, এখানে ওরা রোল বুঝতে পেরেছিল সেন্সের এবং পারসেপশনের, অনুধাবনের ভূমিকা শিক্ষণের ক্ষেত্রে কি সেটা বুঝতে পেরেছিল, তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ালিটিজ শুড বি অ্যাকোয়ার্ড বাই এ টিচার? নিচের কোন গুণাবলী শিক্ষককে গ্রহণ করতে হয় বা শিক্ষককে অর্জন করতে হয়? অপশন এ, হি অর শি প্রেজেন্টিং দ্য সাবজেক্ট ম্যাটার ইন অ্যান ইফেক্টিভ ম্যানার উইথ ক্লিয়ার এক্সপ্লেনিং লিডিং টু বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ম্যাটার। মানে শিক্ষককে নিজের যে সাবজেক্ট ম্যাটার সেটাকে এক প্রভাবশালী ভঙ্গিতে প্রেজেন্ট করতে হয় নিজের ক্লাসে। কিসের মাধ্যমে? উনি এমন কিছু এক্সাম্পল সাইট করবেন বা এমনভাবে উনি এক্সপ্লেন করবেন যাহাতে শিশুরা এই সাবজেক্ট ম্যাটারকে বুঝতে পারে। তবুও পরবর্তী অপশনে কি বলছে দেখুন, অপশন বি বলছে হি অর শি শুড বি ট্রেন্ড টু ভ্যারিয়াস টিচিং ম্যাথোডোলজিস। কি করে পাঠদান করতে হয় এই টিচিং ম্যাথোডোলজি নিয়ে টিচারকে ট্রেনিং নিতে হয়, এটাও অবশ্যই নিতে হয়। অপশন সি, হি অর শি শুড নো দ্য চাইল্ড সাইকোলজি। শিক্ষককে চাইল্ড সাইকোলজি বিষয়ে জ্ঞান বা ধারণা থাকতে হয়, এটাও অবশ্যই আমাদের থাকতে হয়। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। কেননা ওপরের সবগুলি আমাদের অ্যাকোয়ার করতে হয়, সব কোয়ালিটি আমাদের অ্যাকোয়ার করতে হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 14, অ্যাকর্ডিং টু ডিউয়ে এডুকেশন ইজ। জন ডিউয়ের মতে শিক্ষা মানে কি? সোশিয়াল নিড, পার্সোনাল নিড, সাইকোলজিক্যাল নিড, থিওরিটিক্যাল নিড। তো ডিউয়ের মতে এডুকেশন ইজ আ সোশিয়াল নিড, এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর সেম সাবজেক্ট শুড নট বি ক্যাপ্ট ফর 2 কনসিকিউটিভ পিরিয়ডস ইন এ টাইম টেবল অর ক্লাস রুটিন অর শিডিউল। মানে সমান সাবজেক্টকে দুটি পিরিয়ডের মধ্যে আমাদের রাখা উচিত নয়। দিস স্টেটমেন্ট ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং প্রিন্সিপালস অফ টাইম টেবল অর শিডিউল অর ক্লাস রুটিন কনস্ট্রাকশন। এই প্রিন্সিপাল বা এই কথা নিচের কোন প্রিন্সিপালের সঙ্গে জড়িত, কোন পদ্ধতির সঙ্গে জড়িত? ক্লাস রুটিন বা শিডিউল ক্রিয়েশনের। তো এই প্রশ্নের কারেক্ট আনসার দেখুন, অপশন এ প্রিন্সিপাল অফ ইলাস্টিসিটি, অপশন বি প্রিন্সিপাল অফ ভ্যারাইটি, অপশন সি প্রিন্সিপাল অফ জাস্টিস অ্যান্ড অপশন ডি প্রিন্সিপাল অফ রিলেটিভ ইম্পর্টেন্স অফ সাবজেক্টস। তো দেখুন এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে প্রিন্সিপাল অফ ভ্যারাইটি। কেননা এক সমান সাবজেক্টকে বা এক সাবজেক্টকে যদি একের চেয়ে বেশি পিরিয়ডের জন্য রাখা হয় তখন এভাবে করলে এটা আলাদা আলাদা কাজের প্রতি শিশুদের মনোযোগকে কনভার্ট করবে না বা ডাইভার্ট করবে না। তো এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ভ্যারাইটি, অর্থাৎ ভ্যারাইটিস মিলিয়ে বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে শিশুদের যখন পাঠদান করা হয় তখন সেটা বেশি প্রভাবশালী হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 16 আবার দেখুন,
ম্যাক্সিমাম লেভেল অফ লার্নিং ক্যান বি টেকেন প্লেস, সবচেয়ে বেশি শিক্ষণ কখন হতে পারে? দেখুন অপশন এ থ্রু রিডিং, পাঠ করার মাধ্যমে বা পঠনের মাধ্যমে, অপশন বি থ্রু রাইটিং, লেখনের মাধ্যমে, অপশন সি থ্রু অবজারভেশন, অবজার্ভ করে করে কোনো বিষয়কে পর্যবেক্ষণ করে করে পর্যবেক্ষণের মাধ্যমে, থ্রু ডেমনস্ট্রেশন, কোনো কিছুকে ভালো করে দেখিয়ে যখন শিক্ষক করে থাকেন ডেমনস্ট্রেট করেন তখন এটার মাধ্যমে। তো দেখুন ম্যাক্সিমাম লেভেল অফ লার্নিং ক্যান বি অ্যাটেইনড অর ক্যান বি টেকেন প্লেস থ্রু অবজারভেশন, অবজারভেশন বা নিরীক্ষণের মাধ্যমে সবচেয়ে বেশি শিখন হতে পারে। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন এবার দেখুন, অ্যাজ এ টিচার ইউ ক্যান ইউজ ডাইনামিক অ্যাপ্রোচ ইন ইম্পার্টিং ইয়োর লেসন্স, একজন শিক্ষক হিসাবে আপনি পাঠদানে ডাইনামিক অ্যাপ্রোচ ব্যবহার করতে পারেন। হিয়ার দ্য টার্ম ডাইনামিক অ্যাপ্রোচ মিনস, এখানে ডাইনামিক অ্যাপ্রোচ বলতে কি বোঝানো হচ্ছে? অপশন এ টিচার্স শুড ডাইনামিক অ্যান্ড এনার্জেটিক, শিক্ষককে ডাইনামিক হতে হবে এবং এনার্জেটিক হতে হবে। শিক্ষক এক বিষয়ে যদি পাঠদান করেন একভাবে এক ভঙ্গিতে যদি পাঠদান করেন তখন সেটা হতে পারে স্টুডেন্টসদের ক্ষেত্রে বোরিং ক্রিয়েট করতে পারে। তো শিক্ষককে এখানে বলছে যে ডাইনামিক হতে হবে এবং এনার্জেটিক হতে হবে। শিক্ষককে ডাইনামিক এনার্জেটিক হতে হয়, কিন্তু এর চেয়ে উপযুক্ত অপশন আছে কি না চলুন দেখি। টিচিং শুড বি ফোর্সফুল অ্যান্ড ইফেক্টিভ, দেখুন ফোর্সফুলি কোনো কাজ করা যাবে না, মনে রাখুন। মাইন্ড রিলেটেড কোনো কাজ আপনি ফোর্সফুলি করতে পারবেন না। মাইন্ড রিলেটেড কেন, যে কোনো কাজ ফোর্সফুলি আমরা যদি শক্তি লাগিয়ে করি তখন সেটা ভালো রেজাল্ট প্রদান করে না। অপশন সি টিচিং টপিক শুড নট বি স্ট্যাটিক বা ডাইনামিক, এখানে বলছে যে যে সমস্ত বিষয় পাঠদান করা হবে এগুলি যেন ডাইনামিক হয়, মানে স্ট্যাটিক হয় না, এগুলি যেন একরকম হয় না, এগুলি আলাদা আলাদা রকমের হয়। দেখুন এভাবে আলাদা আলাদা রকম হলে যে শিশুদের ইন্টারেস্ট আসবে তেমনটা কিন্তু সর্বদা সত্য হয় না। তবুও এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ বা এর চেয়ে আরও সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অপশন আছে কি না দেখুন। অপশন ডি বলছে দ্য স্টুডেন্ট শুড বি রিকোয়ার্ড টু লার্ন থ্রু অ্যাক্টিভিটিস, ইয়েস দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কেননা শিশুদেরকে যখন আমরা কাজের মাধ্যমে অ্যাক্টিভিটিস প্রয়োগ করে শেখাবো তখন সেটা হয়ে যাবে ডায়নামিক অ্যাপ্রোচ। ডায়নামিক অ্যাপ্রোচ বলে যে শিশুদের যেন শিখন কী করে করানো হয়, আলাদা আলাদা ক্রিয়াকলাপের মাধ্যমে করানো হয়। ঠিক আছে, তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নম্বর 18 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ প্যাডাগজি, নিচের কোনটি প্যাডাগজি এর সবচেয়ে যুক্তিযুক্ত অর্থ? অপশন এ সায়েন্স অফ টিচিং, মানে শিক্ষণ বিজ্ঞান বা শিক্ষণ শাস্ত্র, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। প্যাডাগজি হলো একটি শিক্ষণ শাস্ত্র বা সায়েন্স অফ টিচিং। এখানে বি বলছে টিচিং অফ সায়েন্স, বিজ্ঞানের পাঠদান করা নয়। অপশন সি বলছে দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস পারফর্ম বাই এ টিচার, শুধুমাত্র একজন শিক্ষক যে ক্লাসরুম অ্যাক্টিভিটি করান এটাকে আমরা প্যাডাগজি বলতে পারি না। প্যাডাগজি হলো শিক্ষণ শাস্ত্র বা শিক্ষণ বিজ্ঞান, মনে রাখবেন। আর অপশন ডি বলছে দ্য জয়েন্ট অ্যাক্টিভিটিস, মানে এখানে বলছে যে শিক্ষকের এবং ছাত্রছাত্রীদের একসাথে মিলিয়ে যে অ্যাক্টিভিটি করা হয় এটাকে প্যাডাগজি বলা হয় না, মনে রাখবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 19। ফ্রেন্ডস, আমরা সার্থক এডুকেয়ার চ্যানেলের মাধ্যমে যে সমস্ত মক টেস্ট নিয়েছিলাম এই মক টেস্টের মধ্যে হতে পারে কোনো কোয়েশ্চেন্স এর আনসার রং হয়েছিল, এটাকে আমরা কিন্তু কারেক্ট করেছি, আপনারা দেখতে পারেন। তারপর দেখুন 19 কি বলছে, ফর ডেভেলপিং দ্য কোয়ালিটি অফ ডিসিপ্লিন অ্যামং স্টুডেন্টস হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপস ক্যান বি টেকেন, মানে ছাত্রছাত্রীদের মধ্যে অনুশাসন বা নিয়মানুবর্তিতার গুণ প্রকাশ করার জন্য বা ডেভেলপ করার জন্য বিকশিত করার জন্য নিচের কোন স্টেপ কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে? অপশনে গেট দ্য রুলস অবেড, নিয়মগুলি যেন শিশুরা মানে সেটা আমরা এনশিওর করব। এটা যদি শুধুমাত্র করি যে শুধুমাত্র রুল শিশুদের দিয়ে মানাই তখন এটা হবে না, এর চেয়ে আরও যুক্তিযুক্ত আছে কিনা কিছু দেখি। গেট দ্য রুলস অফ কন্ডাক্টের রুলগুলিকে আমরা প্রয়োগ করব। পানিশ দেম, তাদেরকে শাস্তি দেব, এটা হবে না। অপশন ডি বলছে অ্যালাউ দেম টু টেক রেসপন্সিবিলিটিস, ইয়েস দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। কেননা শিশুদের যদি দায়িত্ব নেওয়ার জন্য আমরা অ্যালাউ করি, তাদেরকে যদি আমরা অ্যালাউ করি যে ওরাও যেন আলাদা আলাদা দায়িত্ব গ্রহণ করে, তখন এভাবে করার ফলস্বরূপে শিশুদের মধ্যে ডিসিপ্লিন বৃদ্ধি হবে, অনুশাসন বৃদ্ধি হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 20, এ স্টুডেন্ট ইজ ভেরি উইক ইন সায়েন্স, কোনো এক পার্টিকুলার ছাত্র বিজ্ঞানে খুবই কমজোর। হোয়াট উড ইউ লাইক টু ডু টু হেল্প হিম অর হার, আপনি শিক্ষক হিসাবে তাহাকে সাহায্য করার জন্য কি করবেন? অপশনে
You would talk to the student, identify and try to help the student to solve his or her problems in science. আপনি ওই স্টুডেন্টের সাথে কথা বলবেন, ওই স্টুডেন্টের সাথে কথা বলে তার বিজ্ঞান শিখনের ক্ষেত্রে যে সমস্যা আছে এটাও আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে তার কী জন্য সমস্যা হচ্ছে। ইয়েস, দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন আশা করি। তবু বি কি বলছে দেখুন, ইউ উড গিভ প্রপার অ্যাডভাইস টু দ্য প্যারেন্টস অফ দ্য স্টুডেন্ট ইন দিস রিগার্ড। আপনি শুধুমাত্র তার মা বাবাকে অ্যাডভাইস করলে কাজ চলবে না, তার রুট কজ কী সেটা খুঁজে বের করবেন। অপশন সি, ইউ উড গেট অ্যান অ্যাডভাইস ফ্রম দ্য প্রিন্সিপাল ইন দিস কনটেক্সট। আপনি টিচার, আপনি সব কথায় প্রিন্সিপালকে আনলে কাজ চলবে না, আপনি নিজের সমস্যা নিজের ছাত্রছাত্রীদের হেল্প করতে হবে, নিজের ছাত্রছাত্রীদের প্রবলেমকে আপনার সলভ করতে হবে। আর অপশন ডি বলছে, ইউ উড অর্ডার দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন সায়েন্স টু হেল্প দ্য স্টুডেন্ট। আপনি এই ছাত্রকে বা ছাত্রীকে সাহায্য করার জন্য আপনার ক্লাসে যে সবচেয়ে ভালো স্টুডেন্ট আছে, ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আছে, তাহাকে হেল্প করার জন্য বলবেন। এটাও আপনি করতে পারবেন না, হেল্প আপনাকে করতে হবে বিকজ ইউ আর এ টিচার। এবার চলুন আমরা সেকশন বিতে চলে যাব, অর্থাৎ কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন। এই সেকশনের আনসার করব। তো কোয়েশ্চেন নাম্বার 21, হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউজিসি? ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? অপশন এ এস সোমনাথ, প্রফেসর মমিডালা জগদীশ কুমার, অপশন সি ডক্টর দীনেশ প্রসাদ সাকলানি, অপশন ডি রাহুল সিং। The correct answer of this question is option B, Professor Mamidala Jagadish Kumar. তারপর question number 22, who is the present Vice Chancellor of Assam University? অসম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর কে? এই প্রশ্নের কারেক্ট আনসার হলো অপশন এ, প্রফেসর রাজীব মোহন পন্ত হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর। তারপর question number 23, which media is the cheapest and easily acceptable among the mass media in adult education? অ্যাডাল্ট এডুকেশনের ক্ষেত্রে সবচেয়ে সহজ সাধ্য, সবচেয়ে সহজে পাওয়া যায় এমন সহজলভ্য এবং সহজে আমরা পেতে পারি এ ধরনের মিডিয়া কি? টেলিভিশন, রেডিও, প্রিন্ট, অল অফ দি অ্যাবাভ। দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, প্রিন্ট। প্রিন্ট মিডিয়াকে আমরা সহজে পেতে পারি, গ্রামে গঞ্জে সর্বত্র প্রিন্ট মিডিয়ার প্রভাব রয়েছে, অর্থাৎ পত্রিকা অল্প দেরি হলেও হোক কিন্তু পত্রিকা পাওয়া যায়। রেডিও, দেখুন রেডিও পাওয়া যায়, রেডিওর কানেকশন কিন্তু প্রত্যন্ত অঞ্চলে খুবই সমস্যা দেয়, ঠিক আছে। টেলিভিশনও ঠিক একইভাবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 24 দেখুন, ন্যাশনাল লিটারেসি মিশন হ্যাজ বিন ফর্মুলেটেড অন দ্য সাজেশন অফ। ন্যাশনাল লিটারেসি মিশন NLM এটাকে সংক্ষিপ্ত বলা হয়, এটা কার সাজেশনে প্রতিষ্ঠা করা হয়েছিল? এটার উত্তর হয়ে যাবে ন্যাশনাল এডুকেশন পলিসি NPA 1986 এর সাজেশন মতে ন্যাশনাল লিটারেসি মিশন ফর্মুলেট করা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 25, অ্যাডাল্ট এডুকেশন টু বি প্রমোটেড বোথ থ্রু সিলেক্টিভ অ্যান্ড মাস অ্যাপ্রোচ ইজ সাজেস্টেড বাই। অ্যাডাল্ট এডুকেশনকে প্রমোট করতে হবে সিলেক্টিভ মেথড এবং মাস মেথড প্রয়োগ করে, এটা কে সাজেশন দিয়েছে? এটার উত্তর হয়ে যাবে এডুকেশন কমিশন 1964 to 1966 এটা সাজেস্ট করে যে অ্যাডাল্ট এডুকেশনকে যদি আমরা প্রমোট করতে চাই তাহলে আমাদের সিলেক্টিভ মেথড ইউজ করতে হবে এবং মাস অ্যাপ্রোচ ইউজ করতে হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 26। ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি মক টেস্টে অ্যাপিয়ার না করে থাকেন, সার্থক এডুকেশন চ্যানেলের মাধ্যমে আমরা 5টি মক টেস্ট কন্ডাক্ট করে নিয়েছি। আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখানে গিয়ে এক এক করে সব কটা মক টেস্ট দিতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 26, NCTE was established by an act of parliament in। NCTE মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন কখন প্রতিষ্ঠা করা হয়? দ্য কারেক্ট আনসার ইজ 1995, 1995 সালে। তারপর কোয়েশ্চেন নাম্বার 27, what is the proposed national assessment center named in the national education policy 2020? 2020 এর যে নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কি করা হবে? এক ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার বানানো হবে। এই ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টারের নাম কি? এই ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টারের নাম হলো PARAKH, PARAKH। তারপর কোয়েশ্চেন নাম্বার 28 দেখুন, বাই which year the minimum degree qualification for teaching is going to be a 4-year integrated B.Ed degree? কোন বছরের মধ্যে
যে পাঠদান করতে হলে অর্থাৎ আপনি যদি টিচার হতে চান তখন আপনার মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড কোর্স থাকতে হবে, যে কোর্স এখন আপনারা যদি করেন তাহলে 2 ইয়ার্সের করতে পারেন, কিন্তু আপকামিং দিনে এটা 4 ইয়ার্সের হয়ে যাবে। তো 4 ইয়ার্সের ডিগ্রি কোর্স কখন থেকে বাধ্যতামূলক হবে? এটা আনসার হবে অপশন বি, 2030 থেকে বাধ্যতামূলক হবে। আপনারা গোল্ডেন চান্স পেয়েছেন, আপনারা মন দিয়ে পরীক্ষা দিন। তারপর কোয়েশ্চেন নাম্বার 29, হু হ্যাজ রিলিজড দ্য স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স SEQI? SEQI মানে স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স কে রিলিজ করেছে? ইউনেস্কো, মিনিস্ট্রি অফ HRD, নীতি আয়োগ, UGC? The correct answer of this question is নীতি আয়োগ। নীতি আয়োগ এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স স্কুলের এস্টাবলিশ করেছে বা রিলিজ করেছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 30, দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন যেটা বানানো হয়েছিল 1952 to 1953-তে, মনে রাখবেন ইয়ার, was set up by the government of India under the chairmanship of, এটা কার চেয়ারম্যানশিপে বানানো হয়েছিল? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ডক্টর এ লক্ষ্মণ স্বামী মুদালিয়ার। তারপর কোয়েশ্চেন নাম্বার 31, এবার আমরা করব জেনারেল ইংলিশের কোয়েশ্চেন। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং, নিচে যে সেন্টেন্স আছে এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? ইন্ডিয়া ইজ ইভলভিং এ নিউ প্ল্যান টু কন্ট্রোল হার পপুলেশন, এটাকে ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে এ নিউ প্ল্যান ইজ বিং ইভলভড বাই ইন্ডিয়া টু কন্ট্রোল হার পপুলেশন, অপশন ডি। তারপর কোয়েশ্চেন নাম্বার 32 দেখুন, হি সেড টু রায়না, আই ক্যানট ম্যারি ইউ নাও বাট আই শ্যাল শিওরলি ডু সো নেক্সট ইয়ার, এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন কি হবে? এটাকে ন্যারেশন চেঞ্জ করলে হয়ে যাবে হি টোল্ড রায়না দ্যাট হি কুড নট ম্যারি হার দেন বাট হি উড শিওরলি ডু সো দ্য ফলোয়িং ইয়ার। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, গুগল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সার্চ ইঞ্জিনস, ইট ইজ ড্যাশ বাই দ্য ইন্টারনেট ইউজার্স, এখানে ইউটিলাইজড, অ্যাফেক্টেড, এক্সামাইন্ড, ফ্লেবারগেস্টেড, কি হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড? এখানে ইউটিলাইজড হয়ে যাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। গুগল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সার্চ ইঞ্জিনস, ইট ইজ ইউটিলাইজড বাই দ্য ইন্টারনেট ইউজার্স। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34, আই প্রেফার ওয়াকিং ড্যাশ জগিং বিকজ আই এনজয় দ্য জেন্টাল এক্সারসাইজ অফ ওয়াকিং মাচ মোর দ্যান জগিং, দেন হোয়াইল টু আপন, এখানে হয়ে যাবে টু। দেখুন একটি কাজের উপরে যদি আপনি আরও একটি কাজকে পছন্দ করেন তখন টু ইউজ হয়। যেমন আপনি যদি কফির চেয়ে চা পছন্দ করেন তাহলে হয়ে যাবে আই প্রেফার টি টু কফি, ঠিক আছে? তো এখানে টু হবে কারেক্ট প্রিপোজিশন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 35, দ্য সিনোনিম অফ লুসিডিটি ইজ, দেখুন লুসিডিটি শব্দের সমার্থক শব্দ যদি আপনি পেতে চান তাহলে প্রথমে আপনাকে জানতে হবে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লুসিডিটি মিন। লুসিডিটি কথার অর্থ হলো স্বচ্ছতা বা স্পষ্টতা। তো ফ্লুইডিটি কথার অর্থ হলো তারল্য, মানে তরল পদার্থের যে অবস্থা, এটা হবে না। অপশন বি ক্লারিটি, স্পষ্টতা, ইয়েস দিস ইজ দ্য রাইট সিনোনিম, কেননা লুসিডিটিও স্পষ্টতা আর ক্লারিটি মানে স্পষ্টতা। আর পলাইটনেস মানে আমরা যে পলাইটলি কথা বলি, নম্রভাবে কথা বলি এটা, আর ফ্লুয়েন্সি মানে বাকপটুতা। কী করে আনসার হলো আশা করি আপনি বুঝলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 36 দেখুন, ফাইন্ড দি অপোজিট মিনিং অফ ডার্থ। ডার্থ এর অ্যান্টোনিম কি, বিপরীত শব্দ কি? ডার্থ কথার অর্থ হলো অভাব বা দুর্ভিক্ষ, মনে রাখবেন। অ্যাবান্ডেন্স হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা ডার্থ মানে অভাব বা দুর্ভিক্ষ, আর অ্যাবান্ডেন্স মানে প্রচুর যে জিনিস আছে বা প্রাচুর্য। শর্টেজ মানে অভাব, ফেমাইন মানে হলো দুর্ভিক্ষ, আর পসিটি কথার অর্থ হলো অভাব বা অনটন, ঠিক আছে? তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 37, এ ওয়াইল্ড গুজ চেজ মিনস, এই কথার অর্থ কি? এ ওয়াইল্ড গুজ চেজ এই কথার অর্থ হলো টু গো অন ফুলিশ ফ্রুটলেস সার্চ, মানে আপনি এমন কিছু খুঁজতে গেলেন যা আপনার জন্য একদম ফুলিশ বোকার মতো হলো এবং যার কোনো রেজাল্ট আপনি পেলেন না। তারপর কোয়েশ্চেন নাম্বার 38, ভাইস ভার্সা মিনস, ভাইস ভার্সা আমরা যে বলে থাকি এই কথার অর্থ কি? ভাইস ভার্সা কথার অর্থ হলো দি আদার ওয়ে রাউন্ড, অন্যভাবে, ঠিক আছে? তারপর কোয়েশ্চেন নাম্বার 39, ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট,
মানে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। ফাইন্ড আউট দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দিস সেন্টেন্স। এখানে যে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে এটা কি? দেখুন, যখন আমরা এ ধরনের প্রয়োগ করে থাকি, ঘোড়াকে যে এখানে মরুভূমির জাহাজ বলা হচ্ছে, এটাকে বলা হয় মেটাফর বা রূপক। রূপক এটাকে বলা হয়। তো এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 40 দেখুন, দ্য স্টাডি অফ এনার্জি ইজ, মানে শক্তির অধ্যয়ন কি? এখানে জিওগ্রাফি শক্তির অধ্যয়ন নয়, কেমিস্ট্রিও শক্তির অধ্যয়ন নয়, ফিজিক্স, এখানে ফিজিক্স হয়ে যাবে কারেক্ট আনসার, বায়োলজিও হবে না। কি করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার দেখুন আমরা করব জেনারেল নলেজের কোয়েশ্চেন। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং টাইপস ইজ এ নন ম্যাটেরিয়াল পলিউশন? এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, থার্মাল পলিউশন, সয়েল পলিউশন। এখানে মানে প্রশ্নটি এখানে লেখা রয়ে গেছে, মানে আপনাকে বলতে হবে নিচের কোনটি একটি নন ম্যাটেরিয়াল পলিউশন। এখানে আনসার হয়ে যাবে অপশন সি, থার্মাল পলিউশন। থার্মাল পলিউশন হলো একটি নন ম্যাটেরিয়াল পলিউশন। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 42, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস এম্পাওয়ার দ্য গভর্নর টু অ্যাপয়েন্ট দ্য চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার্স অফ এ স্টেট পাবলিক সার্ভিস কমিশন? একটি রাজ্যের যে স্টেট পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, এই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এবং অন্যান্য সদস্যকে কে নিযুক্তি দিতে পারেন? রাজ্যপাল নিযুক্তি দিতে পারেন। তো এই রাজ্যপালকে ক্ষমতা দিয়েছে কোন আর্টিকেল ভারতীয় সংবিধানের? দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ আর্টিকেল 316। 316 নম্বর আর্টিকেল মতে রাজ্যপালকে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তারপর কোয়েশ্চেন নম্বর 43, হুইচ পয়েট অফ আসাম ইজ ফন্ডলি কল্ড বিহোগী কবি? নিচের কোন কবি যিনি আসামের, যাকে বিহোগী কবি বলা হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রঘুনাথ চৌধুরী। তারপর কোয়েশ্চেন নম্বর 44, ইন হুইচ সিটি ইজ দ্য দিব্য কলা মেলা অ্যান্ড দিব্য কলা শক্তি ইভেন্ট বিং হেল্ড? কোথায় দিব্য কলা মেলা এবং দিব্য কলা শক্তি অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। তারপর কোয়েশ্চেন নম্বর 45, দ্য বুদ্ধিস্ট ডক্ট্রিনস ওয়ার রিটেন ইন? বৌদ্ধদের যে গ্রন্থ সেটা কোন ভাষায় লেখা হয়েছে? তো বৌদ্ধদের যে ডক্ট্রিনস, বুদ্ধদের যে গ্রন্থ সেটা লেখা হয়েছে পালি ভাষায়। বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নম্বর 46 এবার, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য রাইট টু এডুকেশন পুট ইনটু ফোর্স? রাইট টু এডুকেশন অ্যাক্ট বানানো হয়েছে, আপনারা জানেন। এই রাইট টু এডুকেশন অ্যাক্ট কখন লাগু করা হয়? দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন উইল বি 1 এপ্রিল 2010। 2010-এর 1 এপ্রিল থেকে রাইট টু এডুকেশন অ্যাক্ট RTA অ্যাক্ট 2009 এনাক্ট করা হয় বা লাগু করা হয়, ঠিক। তারপর কোয়েশ্চেন নম্বর দেখুন 47, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ হুইচ উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক। এখানে যে কোয়েশ্চেন মার্ক আছে এটাকে কোন অপশন রিপ্লেস করবে? তো প্রথমে আপনাকে এই দুটি ওয়ার্ডের রিলেশন কি এটা খুঁজে বের করতে হবে। দেখুন, অ্যাবসার্ড কথার অর্থ হলো কিংভূত কিমাকার বা হাস্যকর আর কি, যা প্র্যাকটিক্যাল নয়, যা হাস্যকর জিনিস বা অদ্ভুত এক জিনিস। তো এটার সঙ্গে দেওয়া হয়েছে লজিক্যাল। তো লজিক্যাল মানে কি? যৌক্তিক। তো একটি অপরটির বিপরীত এখানে মনে রাখবেন। তো এবার ইমিনেন্টের বিপরীত কি, এটা আপনি যদি খুঁজে বের করে নিতে পারেন তখন আপনার কারেক্ট আনসার হয়ে যাবে। তো ইমিনেন্ট কথার অর্থ হলো অনিবার্য। তো অনিবার্য এর বিপরীত হয়ে যাবে অ্যাভয়েডেবল, যাকে অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। তো এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। কী করে আনসার হলো আশা করি আপনি বুঝলেন। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 48, ফাইন্ড আউট দি অড ওয়ান আউট ফ্রম দ্য ফলোয়িং অপশনস। নিচে যে সমস্ত অপশন দেওয়া আছে এগুলি থেকে অড কোনটি এটা আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন এখানে এগেইন, বিফোর, নাও, আফটার, এগুলি প্রত্যেকটি এক একটি অ্যাডভার্ব মনে রাখবেন। কিন্তু এই অ্যাডভার্বগুলির মধ্যে বিফোরের অর্থ হলো পূর্বে, নাওয়ের অর্থ হলো এখন, আফটারের অর্থ হলো পরে, কিন্তু এগেইনের অর্থ এমন নয়, এগেইনের অর্থ আবার, ঠিক আছে। তো এগেইন হয়ে যাবে অড ওয়ান, এ হয়ে যাবে কারেক্ট আনসার। কেননা এখানে বিফোর, নাও, আফটার এটা কোনো কাজের সময় বোঝায়, কিন্তু এগেইন এরকম কোনো কাজের সময় বোঝায় না, মনে রাখবেন। কোয়েশ্চেন নম্বর 49, দ্য ফার্স্ট টি কোম্পানি এস্টাবলিশড ইন আসাম ওয়াজ। আসামে যে প্রথম টি কোম্পানি বানানো হয়েছিল এটার নাম কি? জোরহাট টি কোম্পানি, আসাম টি কোম্পানি, বেঙ্গল টি কোম্পানি, আসাম বেঙ্গল টি কোম্পানি। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি,
আসামে প্রথম যে টি কোম্পানি বানানো হয়েছিল এটার নাম হলো আসাম টি কোম্পানি। তারপর কোয়েশ্চেন নম্বর 50, সোফিয়া ইজ দ্য ক্যাপিটাল অফ, সোফিয়া কোন দেশের রাজধানী আপনাকে বলতে হবে। অপশনগুলি হলো অস্ট্রিয়া, আলবেনিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি। তো সোফিয়া হলো বুলগেরিয়া এর রাজধানী। ফ্রেন্ডস, আজকে ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে মক টেস্ট 5 এর কোয়েশ্চেন আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।